नमस्कार बंधुरा आज के आमी आपनादेर संगे डिसकास करब किभाबे एक्सपोर्ट इम्पोर्ट व्यवसा शुरू करबेन एर एकटा पार्टे। एक्सपोर्ट इम्पोर्ट व्यवसा नर्माली चारटे स्टेपे हय। एकटा होच्छे डकुमेंटेशन, एकटा लजिस्टिक, एकटा पेमेंट टार्म और एकटा होच्छे बायार फाइंडिंग। এই যে চারটে স্টেপ যদি আপনারা শেখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা করতে পারবেন। এই যে চারটে স্টেপ আমি আলাদা আলাদা ভিডিওতে পার্ট পার্ট করে আপনাদের কাছে দেব, তো আপনারা পার্ট পার্ট হিসাবে এই ভিডিওগুলো দেখলে আশা করি আর কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের কোর্স করতে হবে না। তো এই পার্টগুলো অবশ্যই দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে ডকুমেন্টেশন। এবার ডকুমেন্টেশনের মধ্যে ওয়ান টাইম ডকুমেন্ট আছে এবং অল টাইম ডকুমেন্ট আছে। এবার ওয়ান টাইম আজকে আমি করব, নেক্সট ভিডিও অল টাইম করব। ওয়ান টাইমের মধ্যে প্রথম যে কাজগুলো সেগুলো হচ্ছে ওয়ান টাইম ডকুমেন্ট। এই যে ওয়ান টাইম ডকুমেন্ট এগুলো হচ্ছে বছরে একবার বা 5 বছরে একবার করবেন, এরপর সেগুলো রিনিউয়াল করবেন। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ওয়ান টাইম ডকুমেন্টেশন। এই ওয়ান টাইম ডকুমেন্টেশনের মধ্যে যেটা ফার্স্ট ডকুমেন্টেশন এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে লাগে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এই যে ট্রেড লাইসেন্স 750 টাকার ট্রেড লাইসেন্স হয় অনলাইনে করলে। এই ট্রেড লাইসেন্সটা 3 বছরের ভ্যালিডিটি থাকে, 3 বছর পর আবার আপনাকে রিনিউ করতে হবে। এরপর হচ্ছে এমএসএমই। এমএসএমই আপনি যদি একবার করেন সেটা প্রত্যেক বছর রিনিউ করাতে হবে। এবার এমএসএমইটা দরকার হচ্ছে এমএসএমই ভবিষ্যতে যদি আপনারা লোন নেন তাহলে কিন্তু এই এমএসএমইর আন্ডারে যদি লোন নেন তাহলে ইজিলি আপনারা লোন নিতে পারবেন এবং সাবসিডি লোন পাবেন। এই এমএসএমইর আন্ডারে বিভিন্ন রকমের লোন হয়, যেমন হচ্ছে 40% ডিসকাউন্ট লোন হয়। যদি আপনি 1 লাখ টাকা নেন তাহলে আপনার 40% ডিসকাউন্ট থাকবে এবং 60% আপনাকে পে করতে হবে। মানে 1 লাখ টাকা নিলে 60,000 টাকা আপনি পে করলেই আপনার লোনটা ফুলফিল হয়ে যাবে। তো এইরকমভাবে বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমের একটা লাভ নেওয়ার জন্য এই এমএসএমইটা আপনাকে অ্যাপ্লিকেশান করে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে এবার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের ফার্স্ট হচ্ছে আপনার আইইসি কোড, ইম্পোর্ট এক্সপোর্ট কোড, এটা কম্পালসারি আপনাকে নিতেই হবে। এই কোডটা আপনি একবার নিলে প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে। মিনিমাম 300 থেকে 400 টাকা খরচ করে রিনিউটা হয়ে যায়। এবার এরপর আইসি কোডের পরে হচ্ছে আরসিএমসি। আরসিএমসি হচ্ছে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। এই যে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট সম্পূর্ণটাই প্রোডাক্ট উইশ হয়। প্রোডাক্ট বলতে কেমন, যেমন আমাদের ইন্ডিয়ায় কিন্তু হাজারো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে 37 ইপিসি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলিং আলাদা আলাদা কাউন্সিলিং করেছে। যেমন ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলসের জন্য একটা আলাদা কাউন্সিলিং করেছে। টি বোর্ড মানে যত রকমের চা পাতা আছে তাদের জন্য আলাদা একটা টি বোর্ড তৈরি করেছে। এর সঙ্গে সঙ্গে যদি লেদার করেন তাহলে লেদারের জন্য আলাদা করেছে, গার্মেন্টসের জন্য আলাদা করেছে। তো এরকম আলাদা আলাদা যত প্রোডাক্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ কমোডিটি হিসাবে 37 ভাগে ভাগ করেছে। তো এই যে 37 ইপিসি আছে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সংস্থা আছে, এখান থেকে মেম্বারশিপ নেওয়াটাকেই বলা হচ্ছে আরসিএমসি, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। এটা কিন্তু যে প্রোডাক্টটা আপনি পার্টিকুলারলি সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের উপর, যেমন যদি আপনি অ্যাপেডা সিলেক্ট করেন বা ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস সিলেক্ট করেন তাহলে আপনাকে ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আপনি করতে পারবেন। মাংস জাতীয় প্রোডাক্ট আপনি করতে পারবেন, যে কোনো মাংস করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে ডেয়ারি প্রোডাক্ট, দুধ দহি লস্যি যত রকমের ডেয়ারি প্রোডাক্ট আছে সেগুলো আপনারা করতে পারবেন। কাজু বাদাম করতে পারবেন, বিভিন্ন সিড জাতীয় প্রোডাক্ট এই অ্যাপেডার থেকে আপনারা করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে যদি আপনারা স্পাইসিস করতে চান, স্পাইসিস করতে গেলে আপনাকে সেটা আলাদা ডকুমেন্ট নিতে হবে আর স্পাইসিস লাইসেন্স। যেমন হলুদ যদি আপনি গুঁড়ো করতে চান বা
গোটা হলুদ করতে যান, আদা করতে যান, রসুন করতে যান, এর সঙ্গে সঙ্গে লঙ্কা করতে চান, এগুলো কিন্তু আপনার স্পাইসিসের মধ্যে পড়ছে। তো আপনারা স্পাইসিস বোর্ডটা নিতে পারেন, এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আপনি নিতে পারেন। এবার আইএসসি হয়ে গেল, আরসিএমসি হয়ে গেল, জিএসটি। এই যে জিএসটিটা, এই জিএসটিটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাদের থেকে কোনো রকম কোনো জিএসটি নেবে না। তাহলে জিএসটি করার কারণ, যখন আপনি কোনো মাল পারচেস করবেন, যদি সেটা জিএসটির আন্ডারে থাকে, যেমন যদি আপনি জিরে পারচেস করেন তাহলে কিন্তু তার মধ্যে 5% জিএসটি আছে। তো আপনি যখন পারচেস করবেন তখন কিন্তু আপনাকে পারচেস করে 5% জিএসটি দিয়ে মালটা নিতে হবে। যখন আপনি মালটা এক্সপোর্ট করে দেবেন তখন কিন্তু সেই যে 5% আপনি দিয়েছেন সেটা আপনি যদি গভর্নমেন্টকে ক্লেম করেন, সেই 5% জিএসটি আপনাকে দিয়ে দেবে, তার মধ্যে 0.10% জিএসটি কেটে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। এই কারণেই, কারণ অনেকে কি করে, এই জিএসটি নিয়ে এক্সপোর্ট করবে বলে একটা ডিসকাউন্ট নেয়, তারপরে এক্সপোর্ট যদি না করে তাহলে ওইখানে একটা ঘোটালা করার চেষ্টা করে। তো এই জন্য হচ্ছে জিএসটি কম্পালসারি করে দিয়েছে, আর এক্সপোর্ট করলে আপনারা জিএসটিটা রিফান্ড পাবেন। জিএসটি পর হচ্ছে এলইউটি। জিএসটিরই একটা ভাগ হচ্ছে এলইউটি, লেটার অফ আন্ডারটেকিং। এবার যদি আপনি জিএসটিতে মালটা নেন তাহলে তো আপনাকে 5% ইনভেস্ট করতে হচ্ছে। এবার গভর্নমেন্ট যারা যারা এক্সপোর্ট করছে তাদের জন্য একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেটা হচ্ছে এলইউটি। এই যে এলইউটিটা, আপনি যে কোনো প্রোডাক্ট যদি সেটা জিএসটির আন্ডারে থাকে, যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে আপনি দুরকমভাবে কিনতে পারেন, একটা হচ্ছে জিএসটি বিল করে আর একটা হচ্ছে এলইউটি বিল করে। যদি আপনি জিএসটি বিল করেন তাহলে 5% জিএসটি আপনি ইনভেস্ট করে মালটা আপনি এক্সপোর্ট করেন, পরবর্তীকালে সেটা জিএসটি রিফান্ড নেবেন। আর যদি বলেন আমি বা আপনারা জিএসটি ইনভেস্ট করবেন না, তাহলে কি হবে, আপনাদের ওই যে এলইউটি একটা নাম্বার হয়, সেই এলইউটি বিল করাবে, সেটা জিএসটি বিল হবে না, এলইউটি বিল হবে। তখন সে ম্যানুফ্যাকচারিং আপনার নামে এলইউটি বিল করবে 0.10% জিএসটি আন্ডারে। তখন কি হবে, আপনার যে এক্সট্রা 5% ইনভেস্ট করতে হলো, সেই 5% আপনি ইনভেস্ট করলেন না। এবার এলইউটি করলে কিন্তু একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যে এক্সপোর্ট করেছেন সেই এক্সপোর্ট আদৌ করেছেন কিনা তার শিপিং বিল আপনাকে কিন্তু আপনার যে ম্যানুফ্যাকচারিং থেকে মালটা নিয়েছেন তাকে দিতে হবে। তো এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। তো আপনারা জিএসটি বিলের আন্ডারে কাজ করতে পারেন আর এলইউটির আন্ডারেও কাজ করতে পারেন। এবার দেখুন, ডকুমেন্টেশন আইসি, আরসিএমসি, জিএসটি, এর সঙ্গে সঙ্গে পিট্যাক্স নিতে পারেন। এবার হচ্ছে চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স যেটা আপনার সার্টিফিকেট অফ অরিজিনের জন্য আপনার কাজে লাগবে, কারণ যখনই আপনি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করবেন তখন আপনাকে সার্টিফিকেট অফ অরিজিন, এই যে সার্টিফিকেট অফ অরিজিন সেটা হচ্ছে সেই বস্তুটা কোন দেশের উৎপন্ন হয়েছে। যদি ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট হয় সেটা আদৌ ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচারিং হয়েছে কিনা তার বোঝানোর জন্য এই সার্টিফিকেট অফ অরিজিন। যদি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় তাহলে সেই প্রোডাক্টের সার্টিফিকেট অফ অরিজিন হবে, আর যদি ইন্ডিয়াতে মানে ম্যানুফ্যাকচারিং না হয় বা ইন্ডিয়াতে উৎপন্ন না হয় তাহলে কিন্তু তার সার্টিফিকেট অফ অরিজিন হবে না। তার একটা আলাদা প্রসেস আছে, গভর্নমেন্টকে 20% ট্যাক্স দিয়ে সেটা আবার করা যায়। এবার এই যে সার্টিফিকেট অফ অরিজিন কেন প্রয়োজন, এটা একটা কোয়েশ্চেন, যে প্রত্যেক এক্সপোর্টের আর কেন সার্টিফিকেট অফ অরিজিন নিতে হবে। সার্টিফিকেট অফ অরিজিন নিতে হবে তার কারণ হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে বা প্রফেশনাল ট্রেড এগ্রিমেন্ট থাকে। এতে কি হচ্ছে, যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকবে, যেমন আমাদের ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের গমের দিক থেকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো কি হবে, ইন্ডিয়া থেকে
বা আমাদের দেশ থেকে বাংলাদেশে যদি কোনো গম ইম্পোর্ট করা হয়, তাহলে তার যে ইম্পোর্ট ডিউটি হয়, যখন কোনো দেশ থেকে কোনো দেশের প্রোডাক্ট আনা হয়, তাহলে কিন্তু তার ইম্পোর্ট ডিউটি হয়, ভ্যাট হয়, বিভিন্ন ট্যাক্সেস হয়। তো সেই রকম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকলে, যে দুটো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকবে, তখন কিন্তু সেই প্রোডাক্টটা আনলে সেই যে ট্যাক্সটা লাগছিল, সেই ট্যাক্সটা লাগবে না। এই যে ট্যাক্সটা লাগছে না, সাপোজ এখনকার দিনে পেঁয়াজে ধরে রাখুন নিম্নতম 4 টাকা পার কেজিতে ট্যাক্স আছে বাংলাদেশ সরকারের। তো সেরকমভাবে যদি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়, তখন কিন্তু ওই যে 4 টাকা বাংলাদেশি টাকায় ইম্পোর্ট ডিউটি লাগছে, সেটা কিন্তু আর লাগবে না। তাহলে কি হলো, সেই বস্তুটা বাংলাদেশে নিয়ে গিয়ে সস্তায় হচ্ছে। তো এইরকম যে সুবিধাটা, এই যে ট্যাক্সটা লাগবে না, সেই সুবিধাটা নেওয়ার জন্যই একমাত্র এই চেম্বার অফ কমার্স থেকে সার্টিফিকেট অফ অরিজিনটা প্রয়োজন হবে। যখন সার্টিফিকেট অফ অরিজিন আপনি প্রোভাইড করবেন, তখনই কিন্তু সে তার ওই যে ট্যাক্সটা বাঁচাতে পারবে। এই কারণে সার্টিফিকেট অফ অরিজিন 100% প্রয়োজন আছে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে এডি কোড রেজিস্ট্রেশন। এডি কোড রেজিস্ট্রেশন যেটা ওয়ান টাইম, আগে আলাদা সিস্টেম ছিল, এখন হচ্ছে যে কোনো পোর্ট আপনি সিলেক্ট করলেন আর অল পোর্ট করলেন, এতে কি হবে, যে কোনো পোর্ট দিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আগে সিস্টেম আলাদা ছিল, আগে ছিল যে যেই পোর্ট দিয়ে প্রথমবার আপনি এক্সপোর্ট করবেন, সেই পোর্টে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। এখন কিন্তু সেরকম না, একবার অনলাইন অ্যাপ্লিকেশন করলেন আর অল পোর্ট হয়ে গেল। তো এই যে ডকুমেন্টেশনগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ওয়ান টাইম ডকুমেন্টেশনের মধ্যে পড়ছে। তো এগুলো হচ্ছে ওয়ান টাইম ডকুমেন্ট। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অল টাইম ডকুমেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।